আমার সাংবাদিকতাও করা লাগে, এর মাঝখানে ব্লগিং করা লাগে। চিকেন বিরিয়ানি পাওয়া যায় যেটার দাম হচ্ছে মাত্র ৮০ টাকা। আমি যখন একটা মিডিয়ায় কাজ করতাম, গুলশানে অফিস ছিল আমার, তখন আমি ভাবছি একটা ফুড ব্লগ যদি করি কেমন হয়। তো গুলশানে আসলে যখন আমার অফিস টাইমের মধ্যেই আমার ব্লগটা করতে হতো, কারণ সন্ধ্যার পর আমার যে ফোন সেখানে লো লাইটে খুব ভালো কাজ করতো না। তো আমি দুপুরবেলা বেরিয়ে পড়তাম, আশেপাশে যা ছিল ওগুলাই ভিডিও করতাম। তো ওইটার ধরনটা দাঁড়ায় গেছে, আমি নিজেও কর্মজীবী মানুষ, ওই 1 ঘন্টার মধ্যে কোথায় খেয়ে আবার ব্যাক করা যায়। তখন দেখতাম যে এই আমার ফুটপাতের খাবারগুলো খুব ভালো চলতেছে, এবং ওইখানে যেটা হয় মানে গুলশান বনানীতে যে লোকটা ধরুন 2 লাখ টাকা বেতন পাচ্ছে, ও যেখানে খাচ্ছে আবার ওই অফিসের সিকিউরিটি গার্ড যার বেতন হচ্ছে 8,000 টাকা, ওই লোকটা ওই একই জায়গায় খাওয়া দাওয়া করতেছে। ওদের জন্য কিন্তু ওই খাবারটাই অপশন। আবার আমি কিছু ভিডিও করতাম, তখন আমার অফিসে হচ্ছে 80 টাকা 100 টাকা লাঞ্চ প্যাকেজ আসতো, বক্সে করে সাইকেলে করে নিয়ে আসতো। সো ওইগুলা খুব চলতো। তো এটা মূলত ভিউ এর কারণেই, যেহেতু আমরা যে সমাজ বলে বা সোশ্যাল মিডিয়াতে বলে ভিউ ব্যবসায়ী, আমার কাছে মনে হয়েছে যে ভিউ এর কারণেই মূলত এইগুলো বেশি বেশি করা। এখন যেমন আপনার একটা ফেস ভ্যালু তৈরি হয়ে গেছে মোটামুটি, কিন্তু প্রথম দিকে তো এটা খুব একটা ছিল না। তখন কি এরকম কখনো হতো যে কোনো রেস্টুরেন্টে ভিডিও করতে ঢুকলেন না, ভিডিও করা যাবে না, এই চ্যালেঞ্জগুলো কি ছিল? হ্যাঁ, এটা আমি নর্মালি নেই, এটা 2-1টা রেস্টুরেন্টে হয়েছে যেটা বললাম। তো দেখা গেছে কি এই সেম জিনিসটা যদি ম্যানেজার জানতো যে আমি ভিডিও করতে গেছি, ডিফারেন্টলি অ্যাপ্রোচ করতো। অনেক সময় রেস্টুরেন্টের কর্মীরা জিনিসটা নিয়ে একটু ইতস্তত থাকে, কারণ তারা শিওর না যে ওদের ভাষায় আর কি মালিক ভিডিও করতে দিবে কিনা, মালিক এই বিষয়টা নিয়ে কমফোর্টেবল কিনা ওরা জানে না। কিন্তু আসলে মালিকরা বা যে ম্যানেজমেন্টের ওরাই কিন্তু আমাদেরকে বলে, ভাই আসেন একদিন ভিডিও করে দিয়ে যান। সো স্টাফরা যখন কনফিউজ থাকে তখন তারা বাধা দেয়, তখন তারা বলে যে এই ভিডিওটা করেন না, এইটা করেন না, বা আমাকে দেখেন, এই ধরনের কথাবার্তা বলে। তখন আমি এটা নর্মালি নেই, কারণ এটা তো তার ব্যাপার, তারই দোকানে আমি গেছি, আমি তো মেহমান, আর আমি ওইখানে কোনো চুক্তি করেও যাইনি যে আমি ভিডিও করব বা করব না। সো ইটস ওকে আই গেস। একজন নতুন কর্মজীবীকে আমি যদি আমার কথাই ধরি, আমার প্রতিদিন দুপুরে খাবারের বাজেট 150 থেকে 200 টাকা। আপনাকে আমি আমার ফুড গাইড হিসেবে নিচ্ছি। আপনি আমাকে কারওয়ান বাজার মতিঝিলের মধ্যে যদি 2 থেকে 3টা জায়গা সাজেস্ট করতে হয়, আপনি কোন 3টা জায়গা সাজেস্ট করবেন? যেমন ধরেন কারওয়ান বাজারে যদি আপনি যান, নাসির ট্রেড সেন্টারের যে পাশের গলিটা, ওই গলিতে ঢুকলে কিন্তু আপনি ভর্তা, ভাজি, ডাল, একটা মুরগি দিয়ে মোটামুটি আপনি 150 টাকায় ভালো খাবার খেতে পারবেন। এর বাইরে যদি আপনি ধরেন আমজাদ হোটেলে গেলেন, বা ধরেন একটু সামনে কুকার সেভেনে গেলেন, সেক্ষেত্রে আপনার প্রাইস রেঞ্জটা একটু বাড়াতে হবে। আবার কারওয়ান বাজারের মধ্যে বাজারের ভিতরে বেশ কিছু দোকান আছে খুবই ইন্টারেস্টিং। সেগুলো বেসিক্যালি ওইখানকার বণিক এবং শ্রমিকদের জন্য, কারণ ওরা কি করে ওইখানে সারা দিন রাত ওরা ওইখানে থাকে, কোটি কোটি টাকার ব্যবসা করে, তাও ওরা বাসা যেতে পারে না, কারণ ওদের রাতে ট্রাক আনলোড হয়, সারা রাত মাল নামায়, সকালবেলা একটু ঘুমায়, দুপুরে উঠে ওদের ওইখানেই ভাত খেতে হয়। ওইখানে কিন্তু 100-150 টাকার মধ্যে খুব ভালো ভালো খাবারের অপশন আছে। দেশি মাছ আছে, ট্যাংরা মাছ টমেটো দিয়ে, তারপর হচ্ছে মুরগির মাংস, নানা ধরনের ভর্তা, ভাজি, মাছের ডিম, এই অপশনগুলো ওইখানে আছে। ওইখানে আপনি মোটামুটি 100 টাকা থেকে শুরু করে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন। মতিঝিলে তো এরকম অপশন অনেক, আসলে ভুড়ি ভুড়ি। মতিঝিলের একটা জায়গায় আমি বলতে পারবো আলাদা করে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাশে একটা গলি আছে, এটা আরামবাগের ফুটবল গলি বলা হয়। ওই গলিতে গেলে আপনি দেখবেন যে প্রচুর হোটেল। ওইখানে সবচেয়ে ফেমাস দোকানটা হচ্ছে সোহেল মামার গরুর মাংস। তো এই সোহেল মামা হচ্ছে খুব মজা করে গরুর মাংস রান্না করেন। তার প্রাইসটা একটু হাই, 180 টাকার মতো। সেক্ষেত্রে আপনার হয়তো 200 থেকে 220 টাকার মতো পড়বে। উনি আবার এই যে বর্ষার সময় মাছের ডিমটাও খুব মজা করে রান্না করেন। ফুড ব্লগারদের কাছে সবার একটি কমন প্রশ্ন থাকে যে আপনারা নানান জায়গায় খেয়ে বেড়ান, কিন্তু আপনাদের কমফোর্ট ফুড বা আপনার কমফোর্ট ফুড আসলে কি? এটা মনে হয় আমার মানে আপনি আমার সাথে একমত হবেন কমফোর্ট ফুডের দিক থেকে। ভাত, আলু ভর্তা, ডিম ভাজি, ডাল, মানে একদম বেসিক। এইটা যখন পাই এটার চেয়ে আরাম আর কিছু হয় না। আর আমার সবচেয়ে কমফোর্ট ফুড হচ্ছে আমার আম্মুর বানানো কোরমা। কোরমাটা আমার খুব পছন্দ, আলাদা করেই। এর বাইরে হচ্ছে আপনার আম্মুর বানানো কাবাব, আম্মুর যে কোনো রান্নাই আসলে আমার কাছে কমফোর্ট ফুড আমার কাছে মনে হয়। কিছু খাবারের বর্ণনা দিতে গিয়ে আপনি বেশ ছন্দে ছন্দে কথা বলেন। তো আপনার কি মনে হয় যে আপনার কন্টেন্টগুলো মানুষ পছন্দ করার পেছনে এটি একটি বড় কারণ? আমার কাছে মনে হয় আমার কন্টেন্ট মানুষ পছন্দ করার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে প্রাসঙ্গিকতা। মানুষ নিজের জীবনের সাথে আমার জীবনটা রিলেট করতে পারে। তো আমার মনে হয় এই সিম্পলিসিটিটা মানুষ পছন্দ করে। আমরা এই ব্যাপারটি অনেক বেশি দেখি যে বিদেশের ব্লগাররা বা বিদেশি ফুড ব্লগাররা তারা বাংলাদেশে আসছে, কিন্তু বাংলাদেশের ফুড ব্লগাররা খুব একটা দেশের বাইরে গিয়ে এক্সপ্লোর করছে না, বা করলেও সে সংখ্যাটা অনেক কম। এটা কেন? এইটার কারণ হচ্ছে ফিনান্সিয়াল স্টেবিলিটি। ধরেন বিদেশের একজন ব্লগার, আপনি জানেন ইউএসএ তে ডলারের রেটে একজন মানুষ অনেক ভালো ভালো টাকা পায়।
মানে আপনি যদি ওদের বিজ্ঞাপন দেখেন, ওদের বিজ্ঞাপন হচ্ছে অ্যাডিডাস, ওদের বিজ্ঞাপন নাইকি, এরা হচ্ছে ওদের ভিডিওতে বিজ্ঞাপন প্লেস করে। আমাদের বিজ্ঞাপন কারা? বিজ্ঞাপন মার্কেটটা এটার উপর ডিপেন্ড করে। সো আপনি দেখবেন পার মিলিয়ন ভিউতে একজন বিদেশি ব্লগার যে পরিমাণ ইনকাম করে, বাংলাদেশের ব্লগারের পরিমাণ ইনকাম নেই। বাংলাদেশে ধরেন আমার সাংবাদিকতাও করা লাগে, এর মাঝখানে ব্লগিং করা লাগে। আমার ফেলো একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে, উনি ব্যাংকে চাকরি করেন, এর মাঝখানে হচ্ছে উনি ব্লগিং করেন। আরো অনেকে ধরেন বিভিন্ন কর্পোরেট হাউসে চাকরি করেন, এর মাঝখানে ব্লগিং করেন। তো ওদের আসলে এই ফিনান্সিয়াল স্টেবিলিটিটা নাই। আপনার ভিডিওর কমেন্ট বক্সগুলো একটু দেখলাম যে এরকম অনেক কমেন্ট আছে, পেইড রিভিউয়ের জগতে ভাই আপনাকে স্বাগতম, বা ক্যামেরা নিয়ে গিয়েছেন দেখে এই অ্যামাউন্টের খাবার পেয়েছেন, বা এই ধরনের। তো এই কথাটা অনেক বেশি প্রচলিত যে ফুড ব্লগাররা বেশিরভাগ ক্ষেত্রেই পেইড রিভিউ করে থাকেন বা টাকা নিয়ে রিভিউ দেন। কতটা সত্য আসলে? ফুড ব্লগারদের এই যে জার্নি, আমি জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিই। আমি একটা স্টেক খেলাম, ওই স্টেকের দাম হচ্ছে 2500 টাকা। খাওয়ার পরে ওইটা থেকে আমার ভিউ আসলো ধরেন 1 মিলিয়ন। ওইখান থেকে কি আমার $25 আসবে? সবসময় কিন্তু আসবে না। আবার 1 মিলিয়ন ভিউও হবে না। সো আমি কি নিজের টাকা খরচ করে জাস্ট মানুষকে দেখাবো? এই জিনিসটা আসলে হয় না। এটা ক্যারিয়ার হিসেবে নেওয়ার জন্য পেইড রিভিউর দরকার আছে। পেইড রিভিউ, এন্ডোর্সমেন্ট এই পুরো জার্নিরই অংশ। এখন একটা জায়গায় যখন আমি যাই, ক্যামেরা নিয়ে গেলে খাবার বেশিতে, এই জিনিসটা আসলে ভুল আমার ক্ষেত্রে। কারণ আমি ওরকম আয়োজন করে যাই না কোথাও। আমার ফোন ছোট্ট একটা ট্রাইপড, সো যেখানে হচ্ছে পেইড রিভিউ করি না, ওইখানে নর্মালি যেই পরিমাণ খাবার দেয় ওই পরিমাণ খাবারই দেয়। এখন আমার কথা হচ্ছে, যদি কোনো অডিয়েন্সের কাছে মনে হয় যে তাকে কম খাবার দিচ্ছে, তার উচিত হচ্ছে আমার ব্লগটা দেখানো। ওইখানে দেখেন ওনারা কিন্তু খাবার দিচ্ছেন, আমাকেও আপনার এটা দিতে হবে। তো এটা করতে পারে। হ্যাঁ, পেইড রিভিউ আমি করি, কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে ওই যে বললেন ফেস ভ্যালুর কথা, আমার ফেস ভ্যালু তৈরি হওয়ার পরে বা এটার পেছনে সবচেয়ে বড় রিজনই হচ্ছে এটা যে আমি আরো বেশি ইনকাম করতে চাই, আরো বেশি টাকা চাই। কারণ এই এই যে জার্নি, এটার সবচেয়ে বড় প্রণোদনাই টাকা। আমি যখন কন্টেন্ট ক্রিয়েশনে ফুল দমে নামি, মানে প্রথম দিকে তো শখের বসে একটু একটু, আম্মুর রান্না, বাসার খাবার, এইসব যখন পুরোপুরি নামি, প্রথম হচ্ছে যখন $1 ঢুকে আমার অ্যাকাউন্টে 2024 সালে, তখন হচ্ছে আমি এই আগ্রহটা অনেক বেশি পাই। ঠিক আছে, এখন ডলার ঢুকছে, এখন আমি মন দিয়ে কাজ করব। সো টাকাই সবচেয়ে বড় অনুপ্রেরণা আসলে এখানে কাজ করার ক্ষেত্রে। এরকমটা কি কখনো হয় যে আপনার কাছে এরকম কমপ্লেন এসেছে আপনারই কোনো ভিউয়ার্সের থেকে, যে আপনার ভিডিও দেখে সে খেতে গিয়েছে কিন্তু সেই জায়গার খাবারটা মানে একদমই ভালো না, বা হ্যাঁ, quantity অনেকবার কম? এসেছে। আমি আসলে খুবই দুঃখিত। এবং কারণ দেখা গেছে যে অনেক সময় পেইড ব্লগটার ক্ষেত্রে যেটা হয়, তারা আমার জন্য আলাদা অ্যারেঞ্জমেন্ট করে, পরের দিন ওই অ্যারেঞ্জমেন্টটা পাওয়া যায় না। ইভেন আমি জাস্ট সালাদ কাটার কথা বলি, আমি এক জায়গায় দেখছি সালাদ ফুলের মতো করে সাজায় দিছে আমাকে। এই জিনিস কোনো নর্মাল কাস্টমারকে দেয় না। সালাদ একদম ফুলের মতো করে সাজায় আমার সামনে যখন পরিবেশন করছে, ওইটা দেখতেই ডিফারেন্ট। ওইটা ওই পরিমাণ শ্রম দিলে আপনার ওই দোকান চলবে না। সো ওইটা হচ্ছে আমার ভিডিওর ভিউয়ের জন্য তারা হচ্ছে আলাদাভাবে পরিবেশন করছে। এমন কি কখনো হয় যে আপনি প্রমোশনের জন্য কোনো রেস্টুরেন্টে গেলেন, আপনাকে সেখানে পে করা হচ্ছে, বাট সেই জায়গার খাবার আপনার পছন্দ হয়নি, তখন কি আপনি আপনার অনেস্ট রিভিউটা দেয়া হয় নাকি হচ্ছে? না, দেওয়া হয় না আসলে। কারণ মানে বিজ্ঞাপন তো বিজ্ঞাপনই। আমি উদাহরণ হিসেবে বলি, শাহরুখ খান কি কখনো লাক্স সাবান ইউজ করে? আমি নিজেকে একেবারেই তুলনা করতেছি না, বাট বিজ্ঞাপনের যে ভাষা, আপনি যখন বিজ্ঞাপন দেখাবেন, ওই বিজ্ঞাপনের সবটুকু আপনাকে ওন করতে হবে। কারণ আপনি ওটার বিনিময়ে টাকা নিচ্ছেন নির্দিষ্ট পরিমাণে। হ্যাঁ, অনেক সময় এটা হয়েছে যে আমার খাবারটা আসলেই পছন্দ হয় নাই, তখন আমি যেটা বলি এইখানে এটা পাওয়া যায়, ওইটা আহামরি সুস্বাদু, খুব পজিটিভ রিভিউটা আমি দেই না। এভারেজ, খারাপ কিছুই বলি না। আমি বলি এইখানে এই খাবারটা পাওয়া যায়, আপনারা চাইলে খেতে পারেন। আমরা এমন অনেক রেস্টুরেন্ট এখন দেখতে পারি যেগুলো অনেক বেশি ওভার হাইপ। আমরা জানি সে জায়গার খাবার খুব মানে মোটামুটি স্বাদের, কিন্তু তারপরও সকাল থেকে লাইন ধরে সেসব রেস্তোরাঁয় মানুষ খেতে যায়। এটা আসলে কেন ঘটে? এটা ট্রেন্ডের কারণে আমার মনে হয়। মানুষ, এই যে ফিয়ার অফ মিসিং আউট বলে একটা কথা আছে, ফোমো, জেনজি ল্যাঙ্গুয়েজ। সো অনেকে ফোমোতে ভুগে যে এখানে না গেলে মনে হয় কি যেন হয়ে যাবে। সো ওই কারণেই অনেকে যায়। আবার অনেকের টেস্ট বার তো প্রত্যেকের আলাদা, অনেকের ভালোও লাগে। আরেকটা জিনিস হয় কি, কিছু কিছু রেস্টুরেন্ট দেখবেন আপনার খুব অ্যাফোর্ডেবিলিটি এবং আপনার জায়গা ভেদে খুব কনভিনিয়েন্ট জায়গায় থাকে। সো ওইসব রেস্টুরেন্টে দেখা যায় বন্ধু বান্ধব একটু ইউনিভার্সিটি এরিয়ায় হলে মানুষজন যায়, কারণ হচ্ছে ওইখানে আপনার বাসার কাছে, ক্যাম্পাসের কাছে এই জিনিসগুলো কাজ করে। একই সাথে হচ্ছে বন্ধু বান্ধব মিলে একটু কম টাকার মধ্যে খাওয়া যায়, এরকম জায়গায় খাবারের মানটা তখন একটু কম্প্রোমাইজ করে হলেও মানুষ যায়। আপনার একটি ভিডিওতে দেখেছিলাম যুক্তরাষ্ট্রের একজন রাষ্ট্রদূতের সাথে আপনার একটি ফুড ব্লগ, এবং আমার যে ব্যাপারটা খুব ভালো লাগলো, আপনি তাকে প্রথমে একটি
চায়ের দোকানে নিয়ে গিয়েছিলেন এবং চায়ের সাথে পরিচয় করিয়ে দেয়া, সেই পাউরুটির সাথে পরিচয় করিয়ে দেয়া। তো ওই ভিডিওর গল্পটা একটু শুনতে চাচ্ছি। আচ্ছা, এই ভিডিওর গল্পটা হচ্ছে ইউএস এম্বাসি থেকেই আসলে আমার সাথে যোগাযোগ করা হয়েছিল। তখন তারা পহেলা বৈশাখ উপলক্ষে কন্টেন্টের কথা চিন্তা করছিল, এবং যেহেতু আমি মাছের ভিডিও অনেক করি, তো পহেলা বৈশাখের সাথে ইলিশ ব্যাপারটা অনেক ওতপ্রোতভাবে জড়িয়ে, সো একটু ওই ওরিয়েন্টেড, তাকে 4 পদের মাছ খাওয়ালাম। এবং সত্যি কথা বলতে গেলে ওনার সাথে যে কনভারসেশনটা হলো, আমার কাছে মনে হয়েছে উনি বাংলাদেশ সম্পর্কে আগে থেকে বেশ অবগত। উনি 2020-21 সালের দিকে বাংলাদেশে ওনার পোস্টিং ছিল, তখনই উনি বাংলাদেশের খাওয়া দাওয়া করেছেন। এবং আমি যেটা আবিষ্কার করলাম, ইউজুয়ালি আমি আমার বিদেশি বন্ধু বান্ধব যারা, ইভেন আমার আন্তর্জাতিক গণমাধ্যমে যে এক্সপিরিয়েন্স যারা কাজ করতেন, তারা স্পাইসি খাবার খেতে পারতেন না। সো অ্যাম্বাসেডর সাহেব খুব ভালো স্পাইসি খাবারটা খেয়েছেন। আমার কাছে ওভারঅল এই এক্সপিরিয়েন্সটা খুব ভালো লেগেছে। একই সাথে ব্লগিংয়ের মাধ্যমে যে কোথায় কোথায় রিচ করা যায়, বা শুধু ব্লগিংয়ের যাত্রাটাই আমার নিজের প্রচেষ্টা ছাড়া, যেমন আমি কিন্তু ওনাদের সাথে কোনো যোগাযোগই করিনি, ওনারা নিজে থেকে আমার সাথে যোগাযোগ করেছেন যে আমি এটা করবো কিনা। তারপর পহেলা বৈশাখ উপলক্ষে প্ল্যান, আমি আলাদা করে সাদা পাঞ্জাবি পরে গিয়েছিলাম পয়লা বৈশাখ উপলক্ষে। এই যে পুরো ব্যাপারটা, এবং তিনি শুভ নববর্ষ বলেছেন আমার অডিয়েন্সের উদ্দেশ্যে, পুরো ব্যাপারটার মধ্যে একটা ভালো লাগা ছিল হ্যাঁ আমার কাছে। এবং ওই সময় না অনেক কমেন্ট আসতো যে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক সেই হাবিজাবি, আসলে ওইরকম কিছুই আসলে ছিল না আমার জানা মতে। কারণ হচ্ছে আমি জাস্ট একটা ক্লিন কন্টেন্ট তৈরি করেছি, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, পুরো অভিজ্ঞতাটাই আসলে ডিফারেন্ট ছিল। এবং ওনাদের মানে ইউএস এম্বাসির কথা যদি বলি, তাদের পক্ষ থেকে খুব স্মুথ কমিউনিকেশন ছিল, প্রতিটা জিনিসই খুবই পারফেক্টলি তারা, এবং তারা আমার কন্টেন্টে এক ফোঁটাও তারা হাত দেয় নাই। মানে আমি যেভাবে কন্টেন্টটা তৈরি করেছি, তাদেরকে তো একটা অ্যাপ্রুভালের মধ্যে দিয়ে আসতে হয়, তাদেরকে পাঠানোর পর তারা বলছে ইটস ওকে, কমপ্লিটলি ডান। সো আমি আমার কন্টেন্টটাই আপলোড করতে পেরেছি আমার টোনেই। সো আমার কাছে ওভারঅল এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল। তরুণ প্রজন্ম যদি এই পেশায় আসতে চায়, তাদের ক্ষেত্রে আপনার অ্যাডভাইস কি থাকে? আমার একদম সরাসরি বার্তা, এটা পেশা হিসেবে শুরুতে নেওয়া যাবে না। কারণ আপনি জানেন না আপনার ভিডিও ক্লিক করবে কিনা। অ্যালগোরিদমের যে ব্যাপারটা, এটা পুরোই আপনারা যারা মিডিয়ায় কাজ করেন তারা খুব ভালো জানেন, অ্যালগোরিদম আমাদের হাতে থাকে না। কারণ এটা আসলে খুবই ইনসিকিউর একটা জায়গা। আমিও জানতাম না যে আমার মামা হোটেলের ভিডিও ওই সময় একদিনে 1.7 মিলিয়ন ভিউ হয়ে যাবে। জগন্নাথ ভোজনালয়ে নিরামিষ খাবারের ভিডিও অনেক ভালো চলছিল। সো এটা আমি জানতাম না, এটা চলে গেছে আর কি, তখন চলে গেছে, তারপর ডলার আসা শুরু করছে। এটা আমার জন্য ভালো, কিন্তু এই যাত্রাটা সবসময় খুব অনিশ্চিত। আপনাকে প্রথমে তরুণ প্রজন্মের প্রতি মানে অ্যাডভাইস দেওয়ার মতো আমি কেউ না আসলে, তবুও যদি বলতে হয়, প্রথমে আপনাকে কোনো জায়গায় স্পেশালাইজ হতে হবে। যেমন আমার একটা পেশা আছে, আমি ওই পেশাকে কেন্দ্র করে আমার ইনকাম সোর্সটা ডিভাইড করা। এখন হ্যাঁ, একটা জিনিস হয়েছে, এই কন্টেন্ট ক্রিয়েশনের কারণে আমার এখন ফুল টাইম কোথাও চাকরি করতে হচ্ছে না। আমি এখন কনসালটেন্সি এবং ট্রেনিং দিয়ে মোটামুটি দিন পার করতেছি, প্লাস হচ্ছে পেইড রিভিউ প্লাস রেভিনিউ থেকে যে ইনকাম আসে মোটামুটি চলে যায় ভালোই। সো এইটা একটা জার্নি যেটা খুবই অনিশ্চিত, এইটাকে পেশা হিসেবে নিলে আপনার ভুগতে হবে। যেমন ডাক্তাররা কি করে, সে প্রথমে ডাক্তার, পরে কন্টেন্ট বানায় যে যক্ষায় 5টা উপায় আপনি প্রতিকার পাবেন, কোভিড থেকে বাঁচতে কি করবেন, প্রথমে আপনার জিনিসটা জানতে হবে। আমার খুব প্রিয় একজন ব্লগার আছেন, আজহারউদ্দিন খুব সম্ভবত নাম, উনি বৃক্ষ মানব হিসেবে পরিচিত, উনি গাছ নিয়ে ভিডিও করেন। উনি গাছ নিয়ে এত সুন্দর জানেন, এত প্রিসাইজ ইনফরমেশন দেন, আমার কাছে মনে হয় যে কোনো পিএইচডি হোল্ডারের চেয়ে উনি ভালো জানেন। সো ওনার ভিডিও দেখলে আমি ইনফরমেশন পাচ্ছি, উনি আগে জেনেছেন তারপরে কিন্তু ভিডিও করছেন। এখন যেটা হয়, আমি জানি না কিছু না, আগে ভিডিও করা শুরু করি, তখন ঝামেলাটা তৈরি হয় আসলে। আমরা দেখে থাকি অনেক ব্লগার প্রথম দিকে বেশ পপুলারিটি অর্জন করে, কিন্তু একটা সময় পর তারা হারিয়ে যায় এবং তারা হয়তো তাদের নিজস্ব বিজনেস চালু করেছে বা ট্রাভেল এজেন্সি। তো রায়হানিজম ফুড ট্রাভেলকে আমরা আর 5 বছর পর কি মানে কোথায় দেখবো, বা আপনিও কি এরকম হারিয়ে যাবেন? না, হারিয়ে যাব না, আমার এমনি বিদেশ যাওয়ার ইচ্ছা আছে আর একটু পড়ালেখা করার জন্য। তখন হয়তো বিদেশ ওরিয়েন্টেড ব্লগ করবো, বাট আমার ব্যবসা আমার আসলে ইসে নাই। ব্যবসার জন্য আলাদা একটা মাইন্ডসেট লাগে। আমার মনে হয় আমি যেরকম উড়নচণ্ডী বা খামখেয়ালি, আমার দ্বারা ব্যবসা হবে না, খুবই লস প্রজেক্ট হবে। তো আমি ব্যবসা চিন্তা ভাবনা কখনোই করি নাই। আর হ্যাঁ, হারিয়ে যাব না আশা করি, কন্টেন্ট ক্রিয়েশনটা আমি চালু রাখবো। কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছে, আমি যখন চাকরি করতাম, এটা একটা ছোট্ট গল্প, যে আমার নামের পাশে সবসময় সবাই অর্গানাইজেশনের নাম লিখে সেভ করতো। ধরেন রায়হান অমুক টিভি, রায়হান অমুক মিডিয়া, ঠিক আছে। একটা সময় পর আমার এটা খুব বিরক্ত লাগতো, মনে হতো যে নিজের নামের পরিচয় নাই। আর বিভিন্ন জায়গায় যখন বিয়েতে যাচ্ছি, কোনো জায়গায় অকেশনে যাচ্ছি, যে আমার ভাই অমুক জায়গায় কাজ করে, আমার ছোট ভাই, আমার বড় ভাই অমুক জায়গায় কাজ করে, এই পরিচয়টা সবসময় সামনে আসতো। সো আমার নিজের আইডেন্টিটির জন্য রায়হানিজম ট্রাভেল এন্ড ফুডটা অনেক ভালো লাগে, যে এখানে সবাই আমাকে রায়হান নামেই চিনে, আলাদা কোনো অ্যাডজেক্টিভ যোগ করতে হয় না। সো মাঝে মধ্যে বলে ওই যে পাঙ্গাস রায়হান এই সেই কি যেন বলে, এটা আমার ফুড ব্লগের ইসের কারণে। বাট ওভারঅল আমার কাছে এই আইডেন্টিটির ব্যাপারটা খুব ভালো লাগে, যে আমার নিজের নামেই আমার জিনিসটা দাঁড়িয়ে গেছে, এবং একটা প্রাতিষ্ঠানিক গ্রুপ, মানে যেহেতু ইনকাম হচ্ছে,
সবকিছু মিলিয়ে তো ভালোই লাগে আসলে সব মিলিয়ে। আড্ডা দিয়ে বেশ ভালো লাগলো ভাইয়া, আপনার এই কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রা এবং এই কর্মজীবী মানুষকে সাধ্যের মধ্যে মজার খাবার দেখানোর যে যাত্রা সেটা অব্যাহত থাকুক, আবার কখনো আড্ডা হবে। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার সাথে কথা বলেও বেশ ভালো লাগলো।